বন্ধুরা, আজ আমরা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলার জন্ম, শৈশব, শাসনকাল, ইংরেজদের সাথে দ্বন্দ্ব এবং সেই ঐতিহাসিক পলাশির যুদ্ধটির গল্পটি বিস্তারিত শুনব। প্রথমেই আসি নবাবের জন্ম ও শৈশবের কথায়। নবাব সিরাজ উদ্দৌলা জন্মগ্রহণ করেন ১৭৩৩ সালে মুর্শিদাবাদে। তার বাবা ছিলেন আহমদ খান এবং মা ছিলেন আমিনা বেগম। তাই বলা যায় সিরাজ ছিলেন নবাব আলীবর্দী খানের দৌহিত্র। শৈশব থেকেই আলীবর্দী খান তাকে অত্যন্ত স্নেহ করতেন। নবাব আলীবর্দী খাঁ নিজের জীবদ্দশাতেই সিরাজকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেন। ছোটবেলা থেকেই সিরাজ যুদ্ধবিদ্যা, প্রশাসনিক শিক্ষা ও রাজনীতির নানা দিক শিখতে থাকেন। আলীবর্দী খানের শাসনকালেই সিরাজউদ্দৌলা সেনাপতি হিসেবে অভিজ্ঞতা অর্জন করেন। তৎকালীন বাংলায় মারাঠাদের বারবার আক্রমণ চলছিল। আলীবর্দী খান সেই আক্রমণ প্রতিহত করতে কঠোর হন। সিরাজও এই লড়াইয়ে সক্রিয় অংশ নেন এবং নানা যুদ্ধে অংশ নিয়ে সাহসী সৈন্য হিসেবে পরিচিতি পান। ১৭৫৬ সালে আলীবর্দী খানের মৃত্যু হয়। মৃত্যুর আগেই তিনি তার শাসনকর্তাদের, জমিদারদের এবং আত্মীয়দের বলে যান সিরাজকেই নবাব হিসেবে মেনে চলতে। কিন্তু নবাব হবার পর থেকেই সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। সিরাজউদ্দৌলার শাসনকাল খুব সংক্ষিপ্ত হলেও ঘটনাবহুল। তিনি ক্ষমতায় এসে দেখেন যে বাংলার ধন সম্পদ শোষণ করছে বিদেশি বণিকরা, বিশেষ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা তাদের দুর্গ মজবুত করছে, শুল্ক ফাঁকি দিচ্ছে এবং নবাবের নির্দেশ অমান্য করছে। এই সময় সিরাজউদ্দৌলা কড়া পদক্ষেপ নেন। তিনি কোম্পানিকে নির্দেশ দেন অনুমতি ছাড়া দুর্গ সংস্কার বন্ধ করতে। ইংরেজরা তা মানে না। তাই নবাব তাদের কলকাতার কাশিমবাজারের কারখানা আক্রমণ করেন। কলকাতা দখল করে নাম দেন আলীনগর। এই ঘটনায় ইংরেজরা খুব ক্ষিপ্ত হয় এবং প্রতিশোধের পরিকল্পনা করে। এখানেই শুরু হয় সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের বৈরিতা। ইংরেজরা চায় বাংলায় পূর্ণ বাণিজ্যিক ও রাজনৈতিক কর্তৃত্ব। নবাবের করা নীতির কারণে তাদের ব্যবসায় ক্ষতি হয়। অন্যদিকে নবাবের দরবারেই কিছু অসন্তুষ্ট ব্যক্তি ছিলেন, যেমন সেনাপতি মীর জাফর, ব্যাংকার জগৎ শেঠ, রাজবল্লভ প্রমুখ। তারা সিরাজকে অপছন্দ করতেন। এই অসন্তুষ্ট গোষ্ঠীর সাথে ইংরেজরা গোপনে যোগসাজশ করে। রবার্ট ক্লাইভ কলকাতা পুনর্দখল করে এবং মীর জাফরকে নবাব বানানোর প্রতিশ্রুতি দিয়ে চুক্তি করে। এই চক্রান্ত ছিল পলাশির যুদ্ধের মূল ভিত্তি। ১৭৫৭ সালে ২৩ জুন হয় সেই ঐতিহাসিক পলাশির যুদ্ধ। যুদ্ধ হয় নদিয়া জেলার পলাশির ময়দানে। সিরাজউদ্দৌলার বাহিনী ছিল সংখ্যায় অনেক বড়, প্রায় ৫০-৬০ হাজার সৈন্য। কিন্তু মীর জাফর ও তার অনুগত সেনাপতিরা যুদ্ধে নিষ্ক্রিয় থাকে। ক্লাইভের সাথে চুক্তি অনুযায়ী তারা যুদ্ধ না করার সিদ্ধান্ত নেয়। যুদ্ধ শুরু হলে নবাবের প্রধান সেনা মীর মদন মোহনলাল সাহসের সাথে লড়ে গেলেও মীর জাফর ও অন্যান্যরা সরে দাঁড়ান। ইংরেজদের ছোট বাহিনী সহজেই জয়লাভ করে। বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। সিরাজউদ্দৌলা প্রাণে বাঁচতে পালান, কিন্তু পালিয়ে বেশি দিন বাঁচতে পারেননি। মুর্শিদাবাদ থেকে পালিয়ে নদিয়া হয়ে পাটনা যাওয়ার পথে ধরা পড়েন। মীর জাফরের নির্দেশে তাকে হত্যা করা হয়। তখন সিরাজের বয়স ২৫ বছর। পলাশির যুদ্ধের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু এক নবাবের পরাজয় নয়, এটি ছিল বাংলার স্বাধীনতার মৃত্যু। পলাশির পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক কর্তৃত্ব দখল করে। মীর জাফরকে তারা পুতুল নবাব বানিয়ে শাসন চালায়। বাংলার অর্থ সম্পদ লুণ্ঠন শুরু হয়। কৃষক ও প্রজারা দুর্দশায় পড়ে যায়। পলাশির যুদ্ধকে আজও মনে করা হয় বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে। মীর জাফর, জগৎ শেঠদের ষড়যন্ত্র ছাড়া হয়তো এই যুদ্ধে নবাব হতেন বিজয়ী। এই যুদ্ধের মাধ্যমে উপনিবেশবাদের শুরু হয় এবং ভারত ১০০ বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন অত্যন্ত সাহসী, কিন্তু অল্প বয়সে অভিজ্ঞতার অভাব ছিল। তিনি দেশের স্বাধীনতা রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং বিদেশি শক্তির কূটচালে পরাজিত হন। বন্ধুরা, পলাশির যুদ্ধ আমাদের শিক্ষা দেয়, একতা ছাড়া স্বাধীনতা রক্ষা করা যায় না। আজও সিরাজউদ্দৌলার নাম স্মরণ করা হয় দেশের শেষ স্বাধীন নবাব হিসেবে, যিনি বিদেশি শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। এভাবেই বাংলার স্বাধীনতার ইতিহাস বদলে যায় মাত্র একদিনের এক যুদ্ধে। পলাশির যুদ্ধের পর ভারতবর্ষে শুরু হয় ঔপনিবেশিক শাসনের অন্ধকার অধ্যায়। আমাদের উচিত সেই ইতিহাস মনে রাখা, যেন বিশ্বাসঘাতকতা, বিভাজন আর অন্যায়ের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াতে পারি। বন্ধুরা, এটাই ছিল আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সেই সাথে এমন বিশিষ্ট ব্যক্তি ও ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।